বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং সাংবাদিক ইলিয়াস হোসেন কিছুদিন আগে মেজর ডালিমকে এনে ইন্টারভিউ করে, যা কিনা বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করে। এবার ইলিয়াস হোসেন হাজির হয়েছে বাংলাদেশের আরেকজন সূর্য সন্তান এবং মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত কর্নেল রাশেদ চৌধুরীকে নিয়ে। রাশেদ চৌধুরীর সাথে প্রায় 3 ঘন্টার মতো একটা লাইভ ইন্টারভিউ করে এই ইলিয়াস হোসেন। এই ইন্টারভিউয়ে কর্নেল রাশেদ চৌধুরী বাংলাদেশের গত 50 বছরের নানা প্রশ্নের উত্তর দিয়েছে, কথা বলেছে শেখ মুজিব হত্যাকাণ্ডের বিষয়ে, কথা বলেছে জিয়ার বিষয়ে, কথা বলেছে ফখরুল ইসলাম এবং তারেক রহমানের বিষয়ে সহ আরো নানা বিষয়ে। আজকের পর্বে আমরা জানবো এই ইন্টারভিউয়ের 10টি বিস্ফোরক মন্তব্য যা করেছে রাশেদ চৌধুরী। বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার প্ল্যান ভারত করে 1947 সাল থেকেই, এবং এরপর প্রায় 23 বছর পরিকল্পনা করার পর তারা সুযোগ হাতে পায় 1971 সালে এই দুই পাকিস্তানকে আলাদা করার, এবং যার মধ্য দিয়ে বাংলাদেশ তৈরি হয়। এবং এই ভারত কিন্তু এই প্ল্যানটা করেছিল বিকজ তার দুপাশে পাকিস্তানের অবস্থান তার জন্য হুমকি স্বরূপ ছিল। নাম্বার 2, যুদ্ধ শুরু 25শে মার্চ। 27 তারিখ জিয়া স্বাধীনতার ঘোষণা করেন, মুজিব বা তার পরিবার কেউ স্বাধীনতার ঘোষণা দেয়নি। এবং রাশেদ চৌধুরী কিন্তু আরো বলেছেন যে শেখ মুজিবকে যখন গ্রেফতার করতে আসে 25শে মার্চের রাতে, ঠিক ওই মুহূর্তে শেখ মুজিব কিন্তু তার পরিবারের জন্য মাসে 1500 রুপি, যা কিনা বর্তমানে প্রায় 3-4 লক্ষ টাকার সমান, সেই 1500 রুপি ভাতা নিশ্চিত করা সহ পরবর্তীতে এই বিপ্লব দমন হয়ে গেলে তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হবে এরকম আশ্বাসের ভিত্তিতে এবং চুক্তিতে সে কিন্তু গ্রেফতার হয়। নাম্বার 3, কাদের সিদ্দিকী, যাকে কিনা পরবর্তীতে বঙ্গবীর উপাধি দেওয়া হয়, এই কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী ও রক্ষী বাহিনীর কমান্ডার ছিল ইন্ডিয়া। এই বিষয়ে কিন্তু আমরাও শুনেছি, ইতিহাসে বিভিন্ন জায়গায় পড়েছি যে কাদেরিয়া বাহিনী এবং রক্ষী বাহিনীর মূল কমান্ডার বা মূল ট্রেনার ছিল হচ্ছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার প্ল্যান বাস্তবায়ন করত এই দুইটা বাহিনী। এবং এই দুইটা বাহিনী রাখা হয়েছিল কারণ হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে গোপন চুক্তি করেছিল মুজিবনগর সরকার, এবং সেই চুক্তিতে ছিল বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, সেনাবাহিনী থাকবে ভারতের, এবং বাংলাদেশটা আধা সামরিক বাহিনী থাকবে যেটা কিনা রক্ষী বাহিনীর মতো, তাদেরকে ট্রেনিং থেকে সকল ধরনের সহায়তা দিবে ভারত। যদিও পরবর্তীতে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বৈশ্বিক চাপের কারণে। নাম্বার 4, মুজিব সরকার ভারতের সাথে 7 দফা চুক্তি করে, যা পরে মুজিব এবং ইন্দিরা 12 দফাতে পরিণত করে 25 বছরের গোলামি চুক্তি করে। 7 দফা চুক্তি একটা গোপন চুক্তি ছিল যেটা কিনা 71-এর এই মুজিবনগর সরকার করেছিল ভারতের সাথে, এবং সেই চুক্তিতে অনেকগুলো বৈষম্য ছিল, যেমন হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, বাংলাদেশের সব ধরনের ব্যবসা ভারতের মাধ্যমে করতে হবে। এবং এই যে বৈষম্যমূলক চুক্তিগুলা, সেগুলো কিন্তু এই মুজিবনগর সরকার বা আওয়ামী লীগের যারা ছিল নেতারা তারা করেছিল। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে মুজিব যখন বাংলাদেশে ফিরে আসে, তখন কিন্তু 1972 সালে এই চুক্তিকে কনভার্ট করা হয় 12 দফা চুক্তি, যা কিনা বাংলাদেশকে শেষ করে দেওয়ার চুক্তি হিসেবে অনেকে বলে থাকে। এবং এই চুক্তির মধ্য দিয়ে 25 বছর বাংলাদেশ ভারতের গোলামি করবে বিভিন্নভাবে, সেই গোলামির চুক্তি করা হয়। 5, আওয়ামী লীগ সরকারের লুটতরাজে মানব সৃষ্ট দুর্ভিক্ষতে 15 লাখ মানুষ মারা যায়। যেই বিপ্লবের মধ্য দিয়ে মুজিবকে হত্যা করা হয়, সেই বিপ্লবের আগে বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, এবং সেই দুর্ভিক্ষ অ্যাকচুয়ালি কোনো ন্যাচারাল দুর্ভিক্ষ ছিল না বলে অনেকেই বলেন, বিভিন্ন সাহিত্যিকের রেফারেন্সে পাওয়া যায় এই দুর্ভিক্ষ ছিল হচ্ছে মানব সৃষ্ট দুর্ভিক্ষ, এবং সেই মানবটা হচ্ছে আওয়ামী লীগ সরকার ছিল, মুজিবের সরকার ছিল। বিকজ সেই সময় বাংলাদেশে প্রচুর ত্রাণ আসতো, কিন্তু বাংলাদেশের জন্য সেই পাওয়া ত্রাণ মুজিব এবং আওয়ামী লীগ সরকার এত লুটতরাজ করেছিল যে সাধারণ মানুষের কাছে তা পৌঁছাতো না। এবং বলা হয় সেই দুর্ভিক্ষের সময় মহিলারা শাড়ি পরার জন্য কাপড় পেত না, তারা এমনও ছবি পাওয়া যায় যে মশারির নেট পরে আছে বা মাছ ধরা জাল পরে আছে। কিন্তু সেই সময় মুজিব কিন্তু ধুমধাম করে তার সন্তানের বিয়ের উদযাপন করেছিল, যা নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছিল, অনেক ছবিও এসেছিল। এছাড়াও মুজিবের জন্মদিন উদযাপন করার জন্য হাজার হাজার মানুষ তার বাড়ির সামনে উৎসব করেছিল। এই সব কিন্তু এই দুর্ভিক্ষের সময় হয়েছিল, কিন্তু দুর্ভিক্ষে মানুষ প্রায় 15 লাখ মানুষ, বাংলাদেশের মানুষ মারা যায় বলে মতান্তরে সেটা 5 লাখ 10 লাখ বলে থাকে, কিন্তু অনেকেই বলে এটা 15 লাখের মতো মানুষ মারা গিয়েছিল। 6, শেখ মুজিবকে হত্যা করা হয়নি, সে নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছে, সেটা ছিল একটা বিপ্লব। কর্নেল রাশেদ চৌধুরী বলেছেন যে শেখ মুজিবকে ওই সময় হত্যা করা জরুরি ছিল, কারণ শেখ মুজিবকে রেখে দেশের বা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব ছিল না। যেই আশায় দেশ স্বাধীন হয়েছিল সেখান থেকে শেখ মুজিব এবং তার যেই সরকার পুরোপুরি সরে গিয়েছিল।
এবং 15 আগস্টের এই ঘটনাকে রাশেদ চৌধুরী বলেন একটা বিপ্লব, এবং এই বিপ্লবের মধ্য দিয়ে আসলে শেখ মুজিব মারা যায়। এটাকে সে হত্যাকাণ্ড বলতে নারাজ, এবং শেখ হাসিনা এটাকে হত্যাকাণ্ড হিসেবে রূপান্তর করে এবং জাতির কাছে প্রেজেন্ট করে। কারণ হচ্ছে সে এটাকে সেল করতে চেয়েছিল, কারণ এটাকে সে ইউজ করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, এবং এটাকে ইউজ করে যে সূর্য সন্তানরা বাংলাদেশে এই বিপ্লব ঘটিয়েছিল তাদেরকে শাস্তি দিতে চেয়েছিল। 7, শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা কামাল প্রথম গুলি শুরু করে 32 নম্বরের বাসা থেকে। এই পুরা ইন্টারভিউতে কিন্তু কর্নেল রাশেদ চৌধুরী মুজিবের হত্যাকাণ্ডের যে ঘটনা 32 নম্বরে যেটা ঘটেছিল 15 আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের ঘটনা খুব সুন্দরভাবে বর্ণনা করেছে এবং বলেছে কি পরিস্থিতি হয়েছিল এবং কিভাবে শেখ মুজিব সহ তার সারা পরিবার নিহত হয়। সেখানে বলা হয় যে শেখ মুজিবকে গ্রেফতার করার জন্য যে বাহিনীটা যায়, তারা যাওয়ার পরে শেখ মুজিবের যে যারা গার্ড ছিল তাদেরকে বলা হয় যে সামরিক সরকার ক্ষমতা নিয়েছে, আর্মি ক্ষমতা নিয়েছে, তারা যাতে তাদের সাথে আসে, এবং তারা কিন্তু সম্মতও হয়। এবং তারা যখন ওই বাসার আশেপাশে ব্যারিকেড তৈরি করার জন্য এবং চৌকি বসানোর চেষ্টা করে এবং কয়েকজন সোলজার যখন উপরের দিকে যেতে থাকে, তখন শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা কামাল গুলি শুরু করে প্রথম 32 নম্বরের বাসা থেকে। এবং সেখানে বলা হয় যে শেখ কামাল গুলি করতে করতে দোতলা থেকে নামতে থাকে এবং সুলতানা কামাল দোতলা থেকে গুলি করে, এবং সেই গুলিতে একজন সিপাহী আহত হয়। এরপরই অ্যাকচুয়ালি এই সিপাহীদের ভিতরে ক্ষোভ তৈরি হয়। তো এই যে ইতিহাসে একটা প্রশ্ন যে আসলে 32 নম্বরে সেই দিন কি গোলাগুলি হয়েছিল কিনা, বা কে আসলে গুলি করেছিল প্রথম, এই প্রথম গুলিটা কিন্তু করেছিল শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা কামাল। মানে হচ্ছে মুজিবের পরিবারের সাইড থেকে প্রথম গুলিটা শুরু হয়। আর্মিরা গিয়েছিল মুজিবকে গ্রেফতার করে এনে শাস্তি দেওয়ার জন্য, এবং সেই শাস্তির মাধ্যমে মুজিবকে এক্সিকিউট করার তাদের প্ল্যান ছিল। তাদের কোনো প্ল্যান ছিল না শেখ মুজিব বা তার পুরো পরিবারকে হত্যা করে ফেলার। এবং অনেকেই জানতে চায় মুজিব কিভাবে মারা গেল। আমরা অনেক সময় ছবিতে দেখি সিঁড়িতে পাঞ্জাবি এবং লুঙ্গি পরিহিত মুজিবকে লাশ হয়ে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন ছবিতে। সেই ঘটনাটা রাশেদ চৌধুরী বলেছে, যখন পরবর্তীতে তারা মুজিবকে গ্রেফতার করে নিয়ে আসতে যায়, মুজিবকে বলে আপনারা আমাদের সাথে যেতে হবে, এবং মুজিব কিন্তু তখন পাঞ্জাবি পরে বের হয়, এবং সেই যে মিশনের কমান্ডার ছিল সে সহ আর কয়েকজন মিলে তারা মুজিবকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল। সে সময় বাসার ভিতর থেকে সুলতানা কামাল এবং শেখ জামাল ভিতর থেকে গুলি শুরু করে, এবং তাতে একজন সিপাহী যে কিনা মুজিবের পিছনের দিকে ছিল সে কিন্তু গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়, এবং মুজিবের সাথে থাকা আরো 2জন সোলজার দুদিকে ঝাঁপিয়ে পড়ে নিজেদেরকে রক্ষা করে। এবং সেই যে গোলাগুলিটা শুরু হয় সেই মুহূর্তে নিচ থেকে যারা সোলজার ছিল তারা রেগে যখন উপরের দিকে গুলি করতে করতে উঠতে থাকে, তখন সেই গোলাগুলিতে মুজিব সিঁড়িতেই মারা যায়, সরাসরি মুজিবের গায়ে গুলি লাগে। ইলিয়াস হোসেন কিন্তু জিজ্ঞেস করে যে এই যে শেখ রাসেল ছোট্ট শিশু, 8, 9, 10 বছরের শিশু, তাকে কেন হত্যা করার প্রয়োজন পড়লো এবং সে কিভাবে মারা গেল। এবং এখানে কিন্তু কর্নেল রাশেদ চৌধুরী বলেছে যে শেখ রাসেলকে নিয়ে আমাদেরকে এতদিন পর্যন্ত যা দেখানো হয়েছে সেটা পুরোপুরি একটা নাটক, জাস্ট ইমোশনাল ড্রামা তৈরি করা হয়েছে। এবং কর্নেল রাশেদ চৌধুরী বলেছে যে 9 বছরের বাচ্চা এরকম গোলাগুলির মাঝে কোনো মা তাকে ছাড়বে না, বা এরকম একটা বাচ্চা ছেলে মায়ের বুক থেকে আসবে না, এটাই স্বাভাবিক এবং এটা যৌক্তিক। এখন তাহলে প্রশ্ন যে তাহলে পুরো পরিবার বা শেখ রাসেল কিভাবে মারা গেল, সেটার উত্তর রয়েছে পরের পয়েন্টেই। নাম্বার 9, যখন 32 নম্বরের দোতলা থেকে এলোপাথারি গুলি করতে থাকে শেখ জামাল এবং সুলতানা, তখন সোলজাররা জানালা দিয়ে 2-3টা গ্রেনেড ছুড়ে দেয়, এবং তাতেই সে ঘরে জড়ো হওয়া শেখ মুজিবের পরিবারের সকল সদস্য নিহত হয়। এবং পরবর্তীতে কিন্তু এই যে লাশ হয়ে যাওয়া শেখ মুজিবের পরিবার, তাদের কিন্তু কোনো ফরেন্সিক বা কোনো তদন্ত করা হয়নি, কোনো রিপোর্ট দেখানো হয়নি, যার কারণে আসলে এখনো জানা যায় না যে আসলে তারা গ্রেনেডে মারা গিয়েছিল না গুলিতে মারা গিয়েছিল। বাট এটা খুবই যৌক্তিক যে একসাথে পুরো পরিবার মারা যাওয়ার যেই বর্ণনা রাশেদ চৌধুরী দিয়েছে সেটা কিন্তু মিলে যায় যুক্তির সাথে। নাম্বার 10, তারেক, মির্জা ফখরুল বা অন্যান্য নেতারা জিয়াউর রহমানের সাথে নেই, তারা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জিয়াউর রহমান সম্পর্কে বলতে গিয়ে কর্নেল রাশেদ চৌধুরী বলেছেন যে জিয়া ওয়াজ দ্য বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু বাংলাদেশ, এবং বলেছে যে জিয়াউর রহমান কত বড় মাপের একজন সোলজার ছিল, কত বড় মাপের একজন নেতা ছিল,
এবং যখন শেখ মুজিব বা তার সরকার দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল, সেখান থেকে জিয়া কিভাবে এই দেশটাকে পুনর্গঠন করেছিল, দেশটাকে আবার ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিল। এবং এই বর্তমান বিএনপি এবং যে ফখরুল ইসলাম আলমগীর যারা নেতাকর্মী রয়েছে প্রথম সারি, তাদের বিষয়ে বলেছে যে তারেক রহমান যে কিনা জিয়াউর রহমানের সন্তান সহ ফখরুল এবং বড় সারির যারা প্রথম সারির নেতা রয়েছে, তারা জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং জিয়া যে টাইপের মানুষ ছিল তার সাথে, তার ফিলোসফির সাথে, তার বিশ্বাসের সাথে, তার দেশপ্রেমের সাথে এই যে বর্তমান বিএনপি নেতাকর্মীরা বিশ্বাসঘাতকতা করছে। এটা কে বলেছে? এটা এমন একজন ব্যক্তি বলেছে যে কিনা জিয়ার সাথে লম্বা সময় কাজ করেছে, সরাসরি কাজ করেছে এবং যার কিনা জিয়ার প্রতি অগাধ ভালোবাসা কর্নেল রাশেদ চৌধুরী বলেছেন। এবং এই যে সূর্য সন্তানরা যারা কিনা এই শেখ হাসিনার মিথ্যা মামলায় সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে, পালিয়ে রয়েছে, তারা কিন্তু দেশে আসতে চায়, তাদের ভিতরে কিন্তু দেশপ্রেম প্রচন্ড পরিমাণে রয়েছে। তারা এই আশাবাদ ব্যক্ত করেছে বর্তমান সরকার বা পরবর্তীতে কোনো সরকার যদি তাদের এই মামলাগুলো উঠিয়ে নেয়, তাহলে অবশ্যই তারা দেশে ফিরবে এবং দেশের জন্য যে কোনো ধরনের কাজে অংশীদার হতে তারা রাজি। এই ছিল মূল 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্টের মধ্য দিয়ে এই কর্নেল রাশেদ চৌধুরীর যে 3 ঘন্টার ইন্টারভিউ, তার আমি একটা সামারি করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই পরবর্তীতে ভালো কোনো কন্টেন্ট আসলে আপনাদের সাথে নিয়ে আসবো আপনাদের কাছে সবার আগে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।